আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে চুলায় বানানো 4 ডিম দিয়ে 3 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক, বাটারফ্লাই থিম কেক ডেকোরেশন, কিভাবে কেক ডেকোরেশন করলাম, ক্রিম কতটুকু লাগবে, ক্রিমে কালার মিক্সিং A to Z সব কিছু ডিটেলসই শেয়ার করছি। 4টি ডিম দিয়ে 3 পাউন্ড কেক কেন হলো সেটাও ডিটেলস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা যেহেতু স্পঞ্জ কেকটা তৈরি করব, এই জন্য মিক্সিং বোল ছাঁকনা আলতোভাবে চেপে নিয়েছি আজকের ময়দাটা, সাথে 2 টেবিল চামচ করে পরিমাণ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 টিস্পুন পরিমাণ আলতোভাবে চেপে বেকিং পাউডার দিয়ে ভালোভাবে এবার শুকনো উপকরণ 3টা চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। শুকনো উপকরণের মধ্যে আপনারা চাইলে স্পঞ্জ কেকে 1 চামচের 5 ভাগের 1 ভাগ বেকিং সোডাও দিতে পারেন। বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু অসম্ভব সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা হয়। আর কর্নফ্লাওয়ার দিলে যেহেতু আমাদের বাংলাদেশে কেকে গ্লুটেনের পরিমাণটা অনেক বেশি থাকে, তাই সেই গ্লুটেনটা ভাঙতে অনেক সাহায্য করে, সেজন্য মূলত আমাদের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হয়। তো অন্যদিকে রুম টেম্পারেচারে থাকা আমি 4টি ডিমের সাদা অংশ হলুদ অংশ আগে আলাদা করে রেখেছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। হ্যাঁ, আরও একটি ছোট্ট টিপস, যদি আপনাদের ডিম বাসায় আগে থেকে এনে রাখেন, যেহেতু এখন ওয়েদারটা ভালো, সেক্ষেত্রে ডিম নষ্ট হওয়ার বা ডিমের লিকুইড সাদা অংশটা পাতলা হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। গরমকালে যদি আপনারা ডিম 1 সপ্তাহ পর্যন্ত বাসায় এনে রাখেন, চেষ্টা করবেন সেই ডিম দিয়ে যেন কেক তৈরি না করেন। এতে করে বেশি দিন পর্যন্ত বাসায় ডিম এনে রেখে দিলে ডিমের সাদা অংশটা লিকুইড হয়। সেই ডিম দিয়ে যদি কেক তৈরি করেন, কেকটা কখনোই পারফেক্ট আসবে না। তো আজকে আমি আনফরচুনেটলি আগে ক্লাউডি ভাব আসার জন্য কয়েক সেকেন্ড চিনি ব্যতীত আমি ফোমটা করে নেই, মানে কয়েক সেকেন্ড পর্যন্ত ফোম করি লো স্পিডে, কিন্তু সেটা আমি ভুলে গিয়েছি। চিনিটা দিয়ে দিলাম পৌনে 1 কাপ, মানে 1 কাপের চাইতে হয়তো বা 1 টেবিল চামচ পরিমাণ কম হবে। তো দিয়ে এবার লো স্পিডে বিট করে নিচ্ছি। তো মিষ্টির পরিমাণটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমরা ক্রিমটা ইউজ করব, ক্রিমের মধ্যে আগে থেকে মিষ্টি দেওয়া থাকে, পাশাপাশি সুগার সিরাপটা অ্যাড করব, সব কিছু মিলিয়ে আমাদের মিষ্টির পরিমাণটা আমি মোটামুটি এইভাবে দিয়ে থাকি। তো এতে করে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। তো মোটামুটি আমি 1 মিনিটের মতো কথা বলতে বলতে লো স্পিডে বিট করে নিয়েছি। এরপরে পিঠাটা বন্ধ করে এই যে এখন কাজটি করছি, অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটি কাজ। যখন আমরা কেকের ফোমটা তৈরি করি, তখন চিনিটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। এতে করে আমাদের চিনিটা আস্ত থেকে যায়, আবার মিক্সিং বোলের নিচে চিনি দলা পেকে থাকে। তাই জন্যে আমাদের এই কাজটা করতে হবে, মাঝে মাঝে পিঠাটা বন্ধ করে 15 থেকে 20 সেকেন্ড বা 1 মিনিট পর কিন্তু এই কাজটা করতে হবে। হ্যাঁ, আরও একটি টিপস, সেটা হচ্ছে আপনারা যে পাত্রে ডিমের ফোমটা তৈরি করবেন, সেই পাত্রটা অবশ্যই চেষ্টা করবেন ডিপযুক্ত, আর কোনো প্রকার তেল বা পানি যেন না থাকে। তো তেল বা পানি যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিমের স্পঞ্জিটা ভালো হবে না। এই তো মোটামুটি আমাদের 90% পর্যন্ত ডিমের ফোমটা স্টিপিক হয়ে গিয়েছে। যদি ডিমের এই ফোমটা আরও বেশি শক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমাদের স্পঞ্জ কেকটা পরবর্তী সময়ে শক্ত হয়ে যাবে। তো এবার ডিমের হলুদ অংশ 4টি দিয়ে দিলাম, দিয়ে ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে ঝাঁকিয়ে আনুমানিক আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আমি গ্রেটফুটের এই ভ্যানিলা এসেন্সটা সবসময় ইউজ করি। আমার পার্সোনালি এই ভ্যানিলা এসেন্সটা অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে কিন্তু কপিও আছে, সেটা অবশ্যই দেখে তারপর জাজ করে আপনারা ভ্যানিলা এসেন্সটা নেওয়ার চেষ্টা করবেন। তো এইবার আমি ভ্যানিলা এসেন্স আর দিয়ে হলুদ অংশটা, মানে ডিমের হলুদ অংশ দিয়ে মাত্র কয়েক সেকেন্ড পর্যন্ত বিট করে নিয়েছি। তো এইবার হয়তো বা আপনারা প্রশ্ন করবেন 4টা ডিম দিয়ে কিভাবে 3 পাউন্ড কেক হয়। আমার প্রত্যেকটা ডিমের ওজন ছিল 65 থেকে 68 গ্রাম, 4টি ডিম। তো সে অনুযায়ী ডেকোরেশন অনুযায়ী পরবর্তী সময়ে কেকটা ওয়েট করে দেখলাম 3 পাউন্ড প্লাস হয়েছে, মানে বোর্ডের ওজন ছাড়া। তো কথা বলতে বলতে এরই মধ্যে আমি শুকনো উপকরণটা দিয়ে এইভাবে ফোল্ড আর কাট ধরে, মানে ডান পাশ থেকে বামে এনে উপরে একটু ঝাঁকিয়ে দিই, আবার নিচে থেকে একটু উপরে উঠিয়ে আলতোভাবে ঝাঁকিয়ে দিই। বাম পাশ থেকে আমি অনবরত মিক্সিং বোলটা এইভাবে ঘোরাতে থাকি। এতে করে আমাদের শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে পারফেক্ট কম্বিনেশন হয়ে পারফেক্ট আর স্মুথ একটা কেক বেটারে পরিণত হবে। কেক বেটারটা তৈরি করতে, মানে শুকনো উপকরণ মেশাতেও কিন্তু আমার অনেক সময় লেগেছে, মানে হচ্ছে কয়েক মিনিট। যদি আমাদের কেকটা ভারী হয়, তাহলে সময়টা একটু বেশি লাগবে। আর যদি আমাদের কেকটা ছোট, 1/2 পাউন্ড, 1 পাউন্ড, 1.5 পাউন্ড এরকম হয়, সেক্ষেত্রে শুকনো উপকরণ মেশাতে একটু সময় কম লাগবে। তো এই তো দ্বিতীয় ধাপেও শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। এরপরে শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। তো স্পেচুলা দিয়ে আমি একটু চেক করে দেখিয়েছি। সেই সময় আনফরচুনেটলি আমার মোবাইলের স্পেসটা একেবারে লো ছিল, যার কারণে সেটা আমি মোবাইলে ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, এখন সমস্ত কেক বেটার আমি একটি কিচেন স্কেলে 10 ইঞ্চ একটি মোল্ড দিয়েছি। মোল্ডে আমি আলতোভাবে নিচে কিছুটা
কিছুটা তেল আর বেকিং পেপার দিয়ে সমস্ত কেক বেটার ঢেলে নিচ্ছি। তো আমার সচরাচর কেক বেটারের ওজনটা অনেক বেশি এসেছে, তো সেই অনুযায়ী ডিমের সাইজটাও বড় ছিল, সব কিছু মিলিয়ে, যার পরিপ্রেক্ষিতে আমাদের কেকটা ডেকোরেশনের পরে 3 পাউন্ড প্লাস হয়। তো যাই হোক, এখানে আমার কেক টিনের ওজনটা বাদ দিয়ে 33 গ্রামের মতো কেক বেটারের ওজন এসেছে। এইবার এই কেক বেটার আমি একটি টুথপিক দিয়ে চারপাশে ফ্ল্যাট করে দেব। অন্যদিকে আমি আমার সসপ্যান বা হাঁড়িটা প্রিহিট হতে দিয়েছি। আপনারা ওভেন অথবা যদি চুলাতে কেক বেক করেন অবশ্যই সেক্ষেত্রে প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করে নেওয়া ওভেন অথবা হাঁড়ি খুব বেশি জরুরি। এইবার টুথপিক দিয়ে চারপাশে ফ্ল্যাট করে দিচ্ছি। এতে করে চারপাশে কেকটা যেমন ফুলতে সাহায্য করবে, তেমন অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটাও বের হয়ে আসবে। এই তো প্রিহিট করা হাঁড়ির মধ্যে এবার আমি একটি তার স্টিনারও দিয়েছি। তারপর কেক টিন বেটার সহ দিয়ে 1 মিনিট হাই হিটে জাল করে আমি 30 থেকে 35 মিনিট মতো জাল করেছি। মোটামুটি চুলার জালটা একেবারে লর চাইতে বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমাদের কেকটা একটু বড় সাইজের। তো 30 থেকে 35 মিনিট কিন্তু আমার প্রয়োজন হয়নি, যেহেতু স্পঞ্জ কেক ভিতরে অনেক বেশি ফাঁপা, তাই হতে সময় লাগেনি। তো টুথপিক দিয়েও চেক করে দেখলাম, টুথপিক ক্লিন এসেছে। হাত দিয়ে চেক করে দেখলে যখন একেবারে উপরে শুকনো ড্রাই মনে হবে, বুঝে নিতে হবে আমাদের স্পঞ্জ কেকটা একেবারে পারফেক্টভাবে রেডি। তো মোটামুটি আমি চুলা থেকে নামিয়ে সারা রাত একটা সাইডে ঢেকে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি কেক তৈরি করেছি রাত্রে, এখন পরের দিন ডেকোরেশন করব, সেজন্য আপনাদের মাঝে ফিরে আসলাম। তো এই তো কেকটা আমি অফ স্ক্রিনে ডিমোল্ড করে তারপর 2টি লেয়ার করে নিয়েছি। তো এবার আমি 2 কাপ ভরে ভরে 400 গ্রাম ক্রিম নিয়েছি, আর আজকে আমি এক্সট্রা ক্রিম দিয়ে কেকটা তৈরি করব, মানে কেক ডেকোরেশন করব। মোটামুটি আমার 2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ক্রিমের প্রয়োজন হয়েছে। পরবর্তী সময়ে আমার আরও 1/4 কাপ পরিমাণ ক্রিমের প্রয়োজন হয়েছে, যদিও সে ক্রিমটা আগের দিন আমার কেক ডেলিভারি বা ডেকোরেশন করা থেকে বেঁচে যাওয়া যে ক্রিমটা ছিল সেটা আমি এর মধ্যে, মানে লেয়ারের মধ্যে ইউজ করেছিলাম। তো এবার আমি আমার বিটারটা মিডিয়াম হাই স্পিডে রেখে বিট করে নিচ্ছি কয়েক মিনিটের মতো। প্রত্যেকটা ক্রিমের মধ্যে আগে থেকে মিষ্টির পরিমাণটা দেওয়া থাকে, মানে মিষ্টিটা দেওয়া থাকে, সেই অনুযায়ী আমি কোনো এক্সট্রা সুগার বা চিনিটা অ্যাড করি না। প্রত্যেকটা কেক ডেকোরেশনের সময় আমি ক্রিমের ক্ষেত্রে শুধুমাত্র ফ্লেভার বা এসেন্সটা বা ইমালশনটা ইউজ করে থাকি। যেহেতু আমি কেকের মধ্যে ইউজ করেছিলাম ভ্যানিলা এসেন্স, তো ক্রিমের মধ্যে আমি মিল্ক এসেন্সটা ইউজ করছি। তো মিল্ক এসেন্সটাও কিন্তু আমার ফুড গ্রেডের কেনা। তো এবার দিয়ে আবারও মিডিয়াম হাই স্পিডে 2 থেকে 4 থেকে 2 এইভাবে দিয়ে আমি ক্রিমটা পারফেক্টভাবে বিট করে নিয়েছি। 280 টাকা দিয়ে 1 কেজি এই ইনস্টা হুইপ ক্রিম তৈরি করতে কত সময় লাগে, কিভাবে তৈরি করতে হয়, কয়টা কেক ডেকোরেশন করতে হয়, কিভাবে স্টিপিক করবেন, কিভাবে ইউজ করবেন, তার A to Z টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন আমি আমার ইলেকট্রিক বিটারটা 4-এ দিয়ে তারপর হাই স্পিডে 90% পর্যন্ত বিট করে তারপর আমি কিছু সময় নর্মাল ফ্রিজে রেখে দেব। কখনোই ক্রিম আপনারা 100% পর্যন্ত বিট করে ফ্রিজে রাখবেন না, এতে করে ক্রিমটা অতিরিক্ত টাইট হয়ে যাবে। পরবর্তী সময়ে ক্রিমটা পাইপ অথবা ফুল করতে পারবেন না, পাইপিং করতে পারবেন না, ডেকোরেশন করতে গেলে ক্রিমটা ফেটে যাবে। এই ভুলটি করা যাবে না। তো মোটামুটি 90% পর্যন্ত হয়ে গেলে আমি ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দেব, আর যেটা আমার পাইপিং ব্যাগে নজেল সহ সেট করা প্রয়োজন সেটাও সেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এই তো যখন স্প্যাচুলা উপরে এইভাবে টানবেন, দেখবেন একেবারে স্মুথ, কোনো প্রকার ফাটা মনে হচ্ছে না, তখনই বুঝে নিতে হবে ওভারবিট হয়নি, আমাদের ক্রিমটা একেবারেই পারফেক্ট। 2 থেকে 3 বার আলতোভাবে ঝাড়লে মিক্সিং বলে পড়বে না, কিন্তু যখন জোরে ঝাড়া দিবেন স্প্যাচুলা থেকে মিক্সিং বলে পড়ে যাবে। এই তো মিক্সিং বল উপর করলেও পড়ছে না। তো যেহেতু এখন ওয়েদারটা ভালো, তাই কিছু সময় পর্যন্ত ক্রিম বাইরে রাখলে তেমন একটা প্রবলেম হয় না, কোনো প্রকার বরফের প্রয়োজন হয় না। তো এবার আমি কেকটা ডেকোরেশন করব। তো এই বিষয়টা আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। প্রথম একটা লেয়ারের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2টা লেয়ার, তার উপর 10 ইঞ্চ মোল্ডে আমি অনেক বড় সাইজের ডিম দিয়ে কেক বেস তৈরি করেছি, আর লেয়ারগুলি অনেক মোটা হয়েছে, তাই সেই অনুযায়ী আমি ক্রিমটা অ্যাপ্লাই করছি। মোটামুটি আমি ক্রিমটার চারপাশে যতটা সম্ভব সমানভাবে, যতটা ক্রিম প্রয়োজন স্মুথভাবে দিয়ে দ্বিতীয় লেয়ারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আবারও চারপাশে মোটামুটি অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। নতুনদের জন্য ক্রাম কোটিংটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো আমি এবার 3টা ভাগে ভাগ করে বেশিরভাগ ক্রিম আমি অন্য একটি মিক্সিং বলে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। কেকটা আমি ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এবার আমি এই পরিমাণ ক্রিম নিয়েছি 2 ভাগে ভাগ করে, মানে সেম পরিমাণ ক্রিম আমার 8 থেকে 9টার মতো 10টার মতো ফুল লাগবে, সেই অনুযায়ী আমি ক্রিমটা ভাগ করে পিঙ্ক কালার দিয়ে কিছুটা ক্রিম আমি পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি, আর
এইবার আমি কিছুটা ব্লু আর কিছুটা ট্রান্সের অয়েল বেস কালার মানে রেড কালারটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তখন দেখলাম এই ধরনের একটা কালার আসছিল। তো আমার প্রয়োজন ছিল বেগুনি কালারটা, সেজন্য আমি আরও কিছুটা রেড কালার দিয়ে দিলাম। ব্লু কালারটা হবে কম আর রেড কালারটা একটু পরিমাণে বেশি হবে। আর স্পেচুলা দিয়ে এই সময় যেমন তেমনভাবে মেশালে কোনো প্রবলেম নেই, কিন্তু গরমের সময় ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমাদের কালারটা মিশিয়ে ফ্রিজে রাখতে হয়, আবার বের করতে হয়, ঠিক সেইভাবে আমাদের কাজগুলি করতে হয়। তো এবার আমি রোজ তৈরি করে নিচ্ছি। রোজগুলি আমি কেক ডেকোরেশন করার ফাইনালে মানে একেবারে শেষের দিকে যখন ইউজ করব, তাই আগে ভাগে আমি রোজগুলি তৈরি করে ডিপ ফ্রিজে 10 মিনিট, তারপর আবার নর্মাল ফ্রিজে রেখে দেবো। এতে করে দেখা যায় ফুলগুলি অনেক সুন্দরভাবে সেট হয় আর কেকের উপর বসাতে কোনো প্রবলেম হয় না। তো আমি রোজ নেল নিয়ে একটা ছোট্ট করে বেস, তারপর একটা কলি যখন তৈরি করেছি তখন আমি নজলটা ধরেছি, মানে নজলটা রেখেছি আমি মোটা পাশটা নিচের দিকে আর চিকন পাশটা উপরের দিকে। আর প্রত্যেকটা পাপড়ি শুরুতে আমি বেস যখন করেছিলাম, এরপরে পাপড়িগুলি ছোট, আর একটা ছোট পাপড়ি যেখানে শেষ ঠিক তার মিডিল বরাবর আর একটা পাপড়ি উল্টা সির মতো আমি এইভাবে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে ফুলগুলি তৈরি করতে পারেন। আসলে প্র্যাকটিস করলে যে কোনো কাজ অনেক বেশি সহজ হয়। তো আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে আপনাদের হাতের কাজগুলি কিন্তু অনেক সুন্দর হবে। তো আমার রোজ নজলের নাম্বারটা আসলে দেওয়া ছিল না, তো সেজন্য মোটামুটি নাম্বারটা আমি বলতে পারছি না। তো সেমভাবে আমি পিঙ্ক আর বেগুনি 8টি ফ্লাওয়ার মোটামুটি মাঝারি সাইজের, খুব আহামরি বড় না, এই ধরনের রেডি করে তারপর ফ্রিজে রেখে তারপর আবারও আমি কেক ডেকোরেশন করি। একদম শেষের দিকে আমি এই রোজগুলি বসিয়ে দিই কেকের উপর। প্রত্যেকটা রেসিপি টিউটোরিয়াল আকারে এত বিশদভাবে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা ভালোভাবে কাজগুলি খুঁটিনাটি সহ বুঝতে পারেন। তার পরিপ্রেক্ষিতে আসলে ভিডিওগুলি অনেক লং হয়ে যায়। তো এখন আমি কথা বলতে বলতে ফুলগুলি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম। এরপরে এবার ক্রাম কোটিং করা কেকটা আমি যে বোর্ডের মধ্যে নিয়েছিলাম, সেই বোর্ডটা ছিল ছোট, যেহেতু আমরা বাটারফ্লাই কেক করব তার জন্য আমাদের বোর্ড লাগবে বড় সাইজের। আমি 14 ইঞ্চি একটি বোর্ড নিয়েছি। এবার কেকের বর্ডারে আমি ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছি। পরবর্তী সময়ে আমরা কেকটা আবারও কেটে 2টা টুকরা করে নেব, যেটা আমাদের করতে হবে। তো এই ভিডিওটা করার সময় আমার মোবাইলে একেবারেই স্পেস ছিল না, যেখানে মোটামুটি কোনোভাবে আমি আগের কিছু ভিডিও ডিলিট করে তারপর এই ভিডিওটা আমি করি। তো এই তো এরই মধ্যে কথা বলতে বলতে আমি বর্ডারে ক্রিম দিয়েছি। উপরে খুব বেশি ক্রিম অ্যাপ্লাই করব না, কারণ এখন এই অবস্থায় আমি কেকটা ওয়েট করে দেখেছি যে কেকটা কিন্তু ওয়েটটা ছিল তখনও 1200 গ্রাম। তো পরবর্তী সময়ে যখন ডেকোরেশন করেছি আরও বেশি এর ওজন চলে এসেছিল। তো এবার আমি বাটারফ্লাই শেপটা দেওয়ার জন্য মাঝ বরাবর এইবার কেটে নিলাম। তো এর মধ্যে আমার আনফর্চুনেটলি একটি ছোট্ট ভুল ছিল, সেটা হচ্ছে এখন আমি ক্রিম যেখানে অ্যাপ্লাই করছি সেখানে আমার একটু কাটিং করার কথা ছিল, যেটা আমি ভুলে গিয়েছি। তো এটা কোনো প্রবলেম না, এ ধরনেরও কিন্তু বাটারফ্লাই কেক সমান হয়ে থাকে। তো আমার মনে হচ্ছিল ওই কাজটা করলে হয়তো বা এর লুকটা আরও কয়েক গুণ বেশি সুন্দর হতো। তো যাই হোক, ক্লায়েন্ট এটা অস্বাভাবিকভাবে নেয়নি, স্বাভাবিকভাবে নিয়েছে। তো যাই হোক, এই তো এরই মধ্যে আমি ব্রেড নাইফ দিয়ে ঝিকঝ্যাক একটা ডিজাইন দিয়ে দিলাম। এরপরে আমি মোটামুটি একটি ছোট নজেল এইভাবে পাইপিং ব্যাগে ভরে তারপর ক্রিমটা ভরে যেভাবে দেখতে পাচ্ছেন আমি একটু আলতোভাবে জোরে চেপে এইভাবে ডট হিসাবে দিয়ে দিলাম। দিয়ে এবার এই তো প্যালেট নাইফের সাহায্যে এই ডিজাইনটা করে নিলাম। এইভাবে করে একটা সাইডে পুরোটা করে নিলাম, সেমভাবে বর্ডারও করে নিচ্ছি। এরপরে আমি উপরে ফুলগুলি বসিয়ে দেব। মোটামুটি আমাদের কেকের কাজ বা কেকটা ডেকোরেশন করা একেবারে শেষের দিকে। এইভাবে করতে করতে আমার আসলে কেকের ওয়েটটা যতটুকু করার কথা না তার থেকে অনেক বেশি হয়ে গিয়েছে। তো আর মোবাইলে স্পেস ছিল না দেখে আমি আসলে ওয়েটটাও নিতে পারিনি। পরবর্তী সময়ে বাটারফ্লাইয়ের এই ডিজাইনটা আমি করছিলাম, এর মধ্যে বাটারফ্লাইয়ের দুটি মুখের দিকে মানে বাঁকানো অংশ থাকে, যেটা করতে হয় সেটাও কিন্তু আমি আর করিনি। আসলে তেমন খারাপ লাগছিল না, সেটাও না। তো যাই হোক, এইভাবে আমি বাটারফ্লাইয়ের উপরের অংশটা করে দিলাম, তারপর এইভাবে মুখটা করে দিচ্ছি আর কিছু ডোরা কাটা দাগ দিয়ে দিচ্ছি। এই তো তো ফুলগুলিও মোটামুটি বসিয়ে দিলাম। এরপরে মাঝ বরাবর আমার মনে হচ্ছে এইভাবে কিছু লিফট বা পাতা করে দিলে বেশি সুন্দর লাগবে। তো পাশাপাশি কিছু দিয়ে দিলাম সুগার বল। তো এই তো সব কিছু মিলিয়ে আমাদের আজকে 4টি ডিম দিয়ে চুলায় তৈরি করা 3 পাউন্ড ভ্যানিলা বাটারফ্লাই কেকের এই হচ্ছে ফাইনাল আউটকাম। দেখতে কেমন হয়েছে, টিউটোরিয়ালটা আপনাদের কতটা উপকারে এসেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সব কিছু মিলিয়ে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।